সো হ্যালো এভরিওয়ান, রেল এবং এসএসসি সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হলো আমাদের পারিপার্শ্বিক পদার্থ সমূহ কি বিশুদ্ধ, অর্থাৎ ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টার। তো আমি ওই চ্যাপ্টারের আজকে সেকেন্ড পার্ট পড়াবো। ফার্স্ট চ্যাপ্টারটা আমি আগের ভিডিওতে করিয়েছি, যদি তোমরা না দেখে থাকো তাহলে এখনই যাও গিয়ে দেখে এসো। তো চলো আমরা সেকেন্ড পার্ট চালু করি। আগেই বলে দিই, আমাদের সেকেন্ড পার্টটা মেনলি মিশ্রণের যেই উপাদানগুলো, সেই উপাদানগুলো পৃথক আমরা কিভাবে করব সেই বিষয়ের উপরে নির্ভর করে তৈরি হয়েছে। তো চলো শুরু করি। প্রথমে এই টপিকের নাম মিশ্রণের উপাদানগুলির পৃথকীকরণ। তো পৃথকীকরণের মধ্যে কি আছে? প্রথমেই পৃথকীকরণ আমরা কি করব, নীল বা কালো কালি থেকে রঞ্জক উপাদানগুলি আলাদা করব। তো রঞ্জক উপাদান বা ডাই, যাকে ইংরেজিতে ডাই বলে, তো ডাই অথবা রঞ্জক উপাদান জিনিসটা কি? দেখো তোমাদেরকে সাধারণ ভাষায় একটা কথা বলি, ডাই অথবা রঞ্জক মানে হলো, তোমরা হোলির সময় তো রং নিশ্চয়ই খেলো, গুঁড়ো গুঁড়ো এক ধরনের ধুলোর মতো রং, সেগুলো কিনে সেটাকে জলে মেশাও এবং তারপরে সেটাকে খেলো। তো তোমরা যেই গুঁড়ো গুঁড়ো যেই ধুলোর মতো জিনিসটা কেনো, সেই জিনিসটার নামই হচ্ছে ডাই অথবা রঞ্জক। রঞ্জক বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি? হ্যাঁ, এই যে কালো বা নীল কালির যে রঞ্জকগুলো, মানে যেই গুঁড়ো গুঁড়ো কঠিন পদার্থগুলো দিয়ে কালো বা নীল কালি তৈরি হয়েছে, সেই কালিগুলো আলাদা আমরা কিভাবে করব? দেখো, বাষ্পীভবন পদ্ধতি বা এভাপোরেশন পদ্ধতি থেকে আমরা আলাদা করতে পারি। এভাপোরেশন মানে কি? এখানে দেখো নিচে থেকে এরকম তাপ দিচ্ছে, আর এই তাপ দিয়ে বাষ্পীভূত হবে, এখান থেকে বাষ্পীভূত হবে আমাদের লিকুইডটা, আর লিকুইড মানে জলটা বাষ্পীভূত হয়ে আলাদা হয়ে যাবে এবং রঞ্জকটা পড়ে থাকবে। ডিরেক্ট তাপ না দিয়ে জলের বাষ্প সেই তাপটা দেয় এবং সেই বাষ্পের তাপে এখানে আবার বাষ্পীভূত হয়, ঠিক আছে? অর্থাৎ মেইন এখানে যেটা বলা যায়, সেটা তাপ দিয়ে যে মিশ্রণটা, সেই মিশ্রণ থেকে লিকুইডটা আলাদা করে দিই, আর পড়ে থাকে কঠিন গুঁড়ো গুঁড়ো পদার্থ, যেগুলোকেই আমরা রঞ্জক বলে থাকি, ঠিক আছে? আচ্ছা, রঞ্জক বোঝা গেল, কিভাবে আলাদা করা বোঝা গেল। এবার দেখো, এখানে দেখো, আমরা জানলাম যে কালি হচ্ছে রঞ্জক বা ডাই পদার্থের মিশ্রণ। তাহলে কালি কিসের মিশ্রণ? ডাই এবং অথবা রঞ্জক পদার্থ, ঠিক আছে? কার সাথে মিশ্রণ? জলের সাথে। জল এবং ডাইয়ের মিশ্রণকেই আমরা কালি বলি, ঠিক আছে? সেই জন্য বাষ্পীভবনের সাহায্যে আমরা উদ্বায়ী পদার্থ, যেটা দ্রাবক, সেই দ্রাবককে আমরা আলাদা করতে পারি, অর্থাৎ জলকে আমরা আলাদা করে দেব, আর পড়ে থাকবে অনুদ্বায়ী দ্রব্য, ঠিক আছে? নেক্সট দেখো কি আলাদা করবো, দুধ থেকে ক্রিম কিভাবে পাওয়া যায়। তোমরা অনেকেই হয়তো দেখেছো কিভাবে ঘি তৈরি করে অথবা ক্রিম কিভাবে বানায়। তো তোমরা সেখানে দেখতে পাও এরকম এরকম শেক করে অথবা চারিদিকে ঘোরায়, ঠিক আছে? অপকেন্দ্র, যেটাকে বলে অপকেন্দ্র যন্ত্র বা সেন্ট্রিফিউগেশন, ঠিক আছে? সেন্ট্রিফিউগেশন যন্ত্রের মাধ্যমে কি হয়, এরকমভাবে ঘোরায়। আমি আগেও শিখেছি সেন্ট্রিফিউগেশন মানে কি। সেন্ট্রিফিউগেশন মানে এরকমভাবে ঘোরানো, কোনো নিলে, কোনো দ্রবণ নিলে, সেই দ্রবণটাকে এরকমভাবে ঘোরাতে ঘূর্ণন শক্তির সাহায্যে কিন্তু আলাদা হয়ে যাবে কঠিন পদার্থটা। কিসের থেকে? না, দ্রাবকের থেকে। দেখো, যে যন্ত্রটার মাধ্যমে ঘোরানো হয় তাকে কি বলা হয়? সেন্ট্রিফিউগেশন মেশিন অথবা অপকেন্দ্রীয় যন্ত্র। আচ্ছা, নেক্সট চলে যাই আমরা। দেখো, এই ধরনের কণাগুলির পরিস্থাপন প্রক্রিয়া দ্বারা পৃথক করা যাবে না। কোন ধরনের পদার্থ? যেগুলোর কণাগুলি অনেক ছোট ছোট, যেই দ্রবণের কণাগুলি অনেক ছোট ছোট হয়, তাদের পরিস্রাবন বা ফিল্ট্রেশন পদ্ধতি দ্বারা কিন্তু আলাদা করা যাবে না। তাদের আলাদা করতে অপকেন্দ্রণ প্রক্রিয়া বা সেন্ট্রিফিউগেশনের ব্যবহার করতে হবে। যেমন উদাহরণ হচ্ছে দুধের যে কঠিন পদার্থ, দুধ যার মিশ্রণ আর কি। দেখো, দুধ কিসের কিসের মিশ্রণ হয় আমরা জানি, ফ্যাট এবং তরলের একটা মিশ্রণ, সেটা হচ্ছে দুধ। তো ওই ফ্যাটটাকে আলাদা করতে কি করি আমরা? সেন্ট্রিফিউগেশন প্রক্রিয়া। আচ্ছা, এবার দেখো, এর মূল প্রক্রিয়া বা নীতি হচ্ছে কি, ঘূর্ণনের ফলে ভারী কণাগুলো নিচে চলে আসে এবং হালকা কণাগুলো উপরে থেকেই যায়। তাহলে এর মূল নীতি কি? দেখো, যখন এরকম ঘোরায়, এরকমভাবে ঘোরায়, তখন কি হয়? তখন ভারী কণাগুলো নিচে বসে যায় এবং হালকা কণাগুলো উপরে চলে আসে। এমনি সাধারণভাবে তুমি যদি কোনো একটু এক্সপেরিমেন্ট করো, তাহলে বালতির মধ্যে কিছু কঠিন পদার্থ রাখবা আর তার মধ্যে জল দিয়ে দিবা, ঠিক আছে? দিয়ে এরকমভাবে ঘোরাবার, তাহলে দেখবা কঠিন পদার্থগুলো নিচেই পড়ে থাকবে আর জল উপরে চলে আসবে। নেক্সট দেখো, ব্যবহার। এই যে সেন্ট্রিফিউগেশন পদ্ধতি, যেটার মাধ্যমে আমরা দুধ থেকে ক্রিম আলাদা করলাম, সেই পদ্ধতির ব্যবহার করে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। যেমন রোগ নির্ণায়ক পরীক্ষাগারে রক্ত ও মূত্র পরীক্ষার জন্য ব্যবহার করা হয়। দেখো, রক্তের মধ্যে অনেক সময় বিভিন্ন কঠিন অপদ্রব্য মিশে থাকে, যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। তো সেগুলো পরীক্ষার সময় রক্ত অথবা মূত্র নিয়ে সেন্ট্রিফিউগেশন করে কঠিন পদার্থগুলোকে আলাদা যদি করতে পারি, তবে আমরা বুঝতে পারি যে কঠিন পদার্থ জিনিসটা কি, আর সেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক কি ক্ষতিকারক নয়, ঠিক আছে? ডেরিও
বাড়িতে ক্রিম থেকে বাটার পৃথক করতে আলাদা করা হয়। ক্রিম থেকে বাটার ব্যবহার করতেও সেন্ট্রিফিউগেশন যন্ত্র ব্যবহার করতে পারো। ওয়াশিং মেশিনে ভেজা কাপড় থেকে জল নিংড়ে বার করতে ব্যবহার হয়। অর্থাৎ যদি ওয়াশিং মেশিনে ভেজা কাপড় যে শুকিয়ে বার হয়ে আসে, সেই বার হওয়ার প্রক্রিয়াটাও এই সেন্ট্রিফিউগেশনের মাধ্যমেই হয়। চলো নেক্সট দেখা যাক কিসের মিশ্রণ আমরা আলাদা করব। দুটি অমিশ্রণীয় তরলের মিশ্রণকে কিভাবে পৃথক করা যায়। অর্থাৎ অমিশ্রণীয় তরল মানে কি, যেমন তেলের মধ্যে জল, ঠিক আছে, অর্থাৎ অথবা জলের মধ্যে এরকমভাবে যদি মিশ্রণটা হয় তবে তাদের কিভাবে আলাদা করবো। এখানে দেখো উদাহরণ দিচ্ছে জল ও কেরোসিন। অর্থাৎ জলের মধ্যে যদি কেরোসিন দাও একটুখানি, তাহলে দেখবা সেটা মিশবে না, অর্থাৎ সেটা হচ্ছে অমিশ্রণীয়। সেটাকে কি বলবো, অমিশ্রণীয়। তো তাদের কিভাবে আলাদা করবো, দেখো এই প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি তো কোনো নাম এখানে দেয়নি। এখানে দেখো প্রক্রিয়াটা একদম সিম্পল, নামটাও তোমাকে জিজ্ঞেস করবো না। দেখো এখানে স্টপ কক মেন কাজ করে। এখানে এখানে একবার জল, এখানে থাকবে জল আর এখানে থাকবে কেরোসিন। যখন স্টপ ককটা হালকা করে ছেড়ে দিবা, তখন জল আস্তে আস্তে নিচে টপাতে থাকবে, টপ 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 করে পড়তে থাকবে, ঠিক আছে। আর উপরে কেরোসিন তো কেরোসিনের মতো থাকবে। কেরোসিনের ঘনত্ব কম, সেই জন্য কেরোসিন উপরে থাকবে, জলের ঘনত্ব বেশি, সেই জন্য জল নিচে থাকবে। জল যখন টপ টপ করে পড়তে থাকবে, যেই এই জায়গাটা চলে আসবে, মানে এই জায়গাটা নিচে নামবে, তো এই স্তরটা নিচে নামবে, এই স্তরটা নিচে নামতে নামতে যখন এই জায়গাটায় আসবে, তখন স্টপ ককটা বন্ধ করে দেবে। আর স্টপ কক বন্ধ করে দিলে জল আর কেরোসিন আলাদা হয়ে গেল, ঠিক আছে। পদ্ধতি একদম সিম্পল পদ্ধতি, এখানে এটা কোনো নামই দেয়নি এরা, কারণ এটা একদমই সিম্পল পদ্ধতি, এটা তুমি নিজেই আলাদা করে করতে পারো। যেমন জলের মধ্যে তেল থাকলে তুমি হাত দিয়েই তুলে নিতে পারো তেলটাকে, ঠিক আছে। এরকমভাবে এটা অ্যাকচুয়ালি ওই ধরনেরই পদ্ধতি, স্টপ কক যদি থাকে এটা আলাদা করতে পারো, ঠিক আছে। নেক্সট চলো দেখো এই পদ্ধতিরও ব্যবহার দিয়েছে কিছু এখানে, যেমন জল ও তেলের মিশ্রণকে পৃথক করতে আকরিক থেকে লোহা নিষ্কাশনের সময় হালকা ধাতুমল বা স্লাগ ও গলিত লোহা চুল্লির নিচের দিকে জমা হয়। হালকা ধাতুমলের উপরের স্তরে ও গলিত লোহার নিচের স্তরে থাকে। অর্থাৎ লোহা নিষ্কাশনের সময় কেমন হয়, ধাতুমল এবং লোহার যে গলিত অবস্থা সেটা পাওয়া যায়। কেমনভাবে ওরা অবস্থান করে, ধাতুমল যেটা হালকা, সেটা হালকা জিনিস সবসময়, অর্থাৎ ঘনত্ব কম যাদের, তারা উপরে থাকে। আর লোহার ঘনত্ব তো অনেক বেশি, সেই জন্য লোহা নিচেই থাকে, ঠিক আছে। যখন আকরিক থেকে লোহা নিষ্কাশন করে, তখন লোহার সাথে আরও কিছু অপদ্রব্য, যেমন অপদ্রব্যগুলোকেই ধাতুমল বলা হয়, ঠিক আছে। ওই ধাতুমল এবং লোহা দুটোই আলাদা হয়। এবার যখনই আলাদা হয়, কিন্তু একটা পাত্রের মধ্যে লোহা আর ধাতুমল একসাথে থাকে। কিভাবে থাকে, ধাতুমল উপরে থাকে আর লোহা নিচে থাকে। এবার দেখো লোহার ঘনত্ব বেশি, সেই জন্য লোহা নিচে থাকবে, আর ধাতুমলের ঘনত্ব কম, সেই জন্য ধাতুমল উপরে থাকবে। তো এখানেও কিন্তু এই প্রক্রিয়াটা ইউজ করে এদেরকে আলাদা করা যেতেই পারে। এই প্রক্রিয়ার নীতি হচ্ছে অমিশ্রণীয় তরল উপাদানগুলো তাদের ঘনত্ব অনুযায়ী বিভিন্ন স্তর সৃষ্টি করে। তো যেটা বললাম আমি, ঘনত্ব অনুযায়ী এরা ওপর এবং নিচে থেকে যায়। যাদের ঘনত্ব কম তারা উপরে থাকবে, যাদের ঘনত্ব বেশি তারা নিচে থাকবে, ঠিক আছে। নেক্সট দেখো আমরা কি আলাদা করব। নেক্সট হচ্ছে নুন এবং অ্যামোনিয়াম ক্লোরাইড এর মিশ্রণকে আমরা কিভাবে আলাদা করব, ঠিক আছে। এই মিশ্রণ আমরা আলাদা করব নুন এবং অ্যামোনিয়াম ক্লোরাইড। সবার প্রথমে আমি বলে রাখি, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড দেখতে পাচ্ছ, এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত কি, NH4Cl, মনে রাখবা NH4Cl। আর এই অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে একটি উদ্বায়ী পদার্থ, অর্থাৎ এটার সাবলিমেশন হয়। সাবলিমেশন মানে কি, কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাওয়ার ঘটনা সাবলিমেশন। দেখো এখানে কি বলছে, অ্যামোনিয়াম ক্লোরাইডকে তাপ দিলে কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তন হয়, যেটা আমি বললাম, যেটাকে কি বলা হয়, সাবলিমেশন। আগের চ্যাপ্টারতে সাবলিমেশন খুব ভালোভাবে পড়িয়েছি। তাই কোনো উদ্বায়ী উপাদানকে অনুদ্বায়ী অশুদ্ধি, এখানে যেটাকে উদাহরণ নুন হিসেবে নিয়েছে, যেটা অনুদ্বায়ী অর্থাৎ যেটা উঠতে পারে না, এদের থেকে পৃথক করতে হলে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া, অর্থাৎ এই প্রক্রিয়াটার নাম কি, ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন কেন নাম, কারণ একটা উড়ে চলে যায়, ঠিক আছে, একটা উড়ে চলে যায় আর একটা পড়ে থাকে, ঊর্ধ্বপাতন, সেজন্য এর নাম। কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয় এমন কয়েকটি পদার্থ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, কর্পূর, ন্যাপথলিন আর অ্যানথ্রাসিন। এই চারটে উদাহরণ কিন্তু ভালোভাবে মুখস্থ রাখবা। এগুলো হচ্ছে সাবলিমেশনের উদাহরণ, যেটা এনসিইআরটিতে প্রথম দিয়েছে, ঠিক আছে। উদাহরণ হিসাবে অ্যামোনিয়াম ক্লোরাইড 1 নম্বর, কর্পূর 2 নম্বর, ন্যাপথলিন 3 নম্বর, আর অ্যানথ্রাসিন যেটা হচ্ছে 4 নম্বর। আর কোনো মিশ্রণে যদি এই চারটে পদার্থ থাকে, তবে আমরা মিশ্রণকে আলাদা করতে কি ব্যবহার করব, ঊর্ধ্বপাতন পদ্ধতি। ঊর্ধ্বপাতন পদ্ধতি মানে কি, এই দেখো এটা হচ্ছে ঊর্ধ্বপাতন পদ্ধতি। এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড ও নুনের আলাদা করছে কেমনভাবে, দেখো এই জায়গাটায় নুন এবং অ্যামোনিয়াম ক্লোরাইড রেখেছে, ঠিক আছে। এখানে তাপ দিচ্ছে, তাপ দেওয়ার ফলে অ্যামোনিয়াম ক্লোরাইড বাষ্পীভূত হবে। বাষ্পীভূত হওয়ার ফলে অ্যামোনিয়াম ক্লোরাইড উড়ে যাবে এবং নুন তো বাষ্পীভূত হবে না, নুন এখানে পড়ে থাকবে। অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডের বাষ্প আমরা এখানে পাবো আর নুন এখানে পড়ে থাকবে।
এবার তোমরা বলবা যে অ্যামোনিয়াম ক্লোরাইড তো বাষ্পভূত হয়ে গেল, এটা তো উড়ে যেতে পারে, তাহলে এটাকে আমরা আলাদা করছি কিভাবে? দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইডের যে গ্যাসটা, সেই গ্যাসটা আমরা আলাদাভাবে সঞ্চয় করবো এবং সেটাকে আবার ফ্রিজ করবো, সেটাকে আবার ঠান্ডা করবো। ঠান্ডা করার ফলে অ্যামোনিয়াম ক্লোরাইড আবার কঠিনে পরিণত হবে। ঠিক আছে, বোঝা গেল? এবার চলে আসি আমাদের নেক্সট টপিক। কালো কালির রঞ্জক কি একই রঙের? অর্থাৎ কালো কালির মধ্যে বিভিন্ন রঞ্জক থাকে, ঠিক আছে, সেই রঞ্জকগুলো আলাদা করব কিভাবে? সেই রঞ্জকগুলো আলাদা করার পদ্ধতি তোমরা জানো, ঠিক আছে, তোমরা নিজের চোখে দেখেছো। কিভাবে দেখেছো আমি বলছি। দেখো, যখন বর্ষাকালে যখন বৃষ্টি পড়ে তখন ব্যাগ ভিজে যায়, আর ব্যাগের মধ্যে যে বইটা থাকে, সেই বই বা খাতা, সেই খাতাটাও ভিজে যায় অনেক সময়। সেই খাতা ভিজে যাওয়ার ফলে দেখবা যে লেখাটা থাকে, সেই লেখাটা চারিদিকে হালকা হালকা ছড়িয়ে ছড়িয়ে যায়। অনেক সময় এটা দেখতে পেয়েছো তোমরা, লেখাটা চারিদিকে হালকা হালকা ছড়িয়ে যায়, এরমভাবে ছড়িয়ে যায়। তো এটা অ্যাকচুয়ালি বর্ণলিখন বা ক্রোমাটোগ্রাফি। দেখো, এখানে একটা এইরকম একটা পেপার নেয়, এই পেপারে এখানে লিখে রাখে, ঠিক আছে, এখানে একটা কালির ফোঁটা, আর এখানে একটা মানে পয়েন্ট করে রাখে, দাগ দিয়ে একটা পয়েন্ট করে রাখে যে কোথায় অ্যাকচুয়ালি কালির ফোঁটাটা ফেলেছে ওরা। এরপরে এটা জলের মধ্যে ডোবায়, পুরোটা ডোবায় না, হালকা একটু। দেখো এখানে জলের মধ্যে ডোবাচ্ছে, এই দেখো জলের মধ্যে ডোবাচ্ছে। তো এই যখন ডোবায় তো জল ক্যাপিলারি ধর্মের সাহায্যে উপরের দিকে উঠতে থাকে জল, তখনই পেপারের সাথে থাকা কালিটাও আস্তে আস্তে উপরে উঠতে থাকে, অর্থাৎ রঞ্জকটা হালকা হালকা উপরে উঠতে থাকে। এবার যেহেতু কালো কালি অথবা নীল কালির মধ্যে বিভিন্ন রঞ্জকের মিশ্রণ থাকে, সেহেতু কিছু কালার এই জায়গাটা এসে জমা হয়, কিছু কালার এই জায়গাটা এসে জমা হয়, কিছু কালার এই জায়গাটা এসে জমা হয়। এই রকমভাবে রঞ্জকগুলি আলাদা করা যায়। অর্থাৎ তোমরা এখান থেকে বুঝতে পারবা যে একটা কালো কালি কি কি রঞ্জক দিয়ে তৈরি হচ্ছে। অর্থাৎ এই পদ্ধতির নামটা মনে রাখবা, বর্ণলিখন বা ক্রোম্যাটোগ্রাফি। আচ্ছা, নেক্সট দেখো, এখানে আমরা যে কালি ব্যবহার করি তাতে দ্রাবক হচ্ছে জল এবং রঞ্জকগুলি জলে দ্রবীভূত থাকে। তার মানে বুঝতে পারছো, দ্রাবক হচ্ছে জল আর দ্রাব হচ্ছে রঞ্জক, ঠিক আছে। ফিল্টার কাগজে ফালিটির উপরের দিকে জল ওঠার সাথে সাথে রঞ্জক কণাগুলো উঠতে থাকে। রঞ্জক দুই বা ততোধিক রঙের মিশ্রণ, রঙিন উপাদান যেটি জলে বেশি দ্রবণীয় সেটা দ্রুত উপরে উঠে আসে এবং এইভাবে রঙগুলো কিন্তু পৃথক হয়ে যায়। অর্থাৎ যেই দ্রাবটা জলে অনেক বেশি দ্রবণীয় সেটা দ্রুত উপরে আসে, যেটা বেশি দ্রবণীয়, মানে বুঝতে পারছো, জলের মধ্যে বিভিন্ন রঞ্জকের দ্রাবণীয়তার পার্থক্য থাকে। যেই রঞ্জকের দ্রবণীয়তা বেশি সেই রঞ্জকটা তাড়াতাড়ি উপরে উঠে আসে, ঠিক আছে, আর যার দ্রবণীয়তা কম তারা নিচেই বসে থাকে, অর্থাৎ হালকা হালকা উপরে আসে। কেন উপরে আসে? দেখো, জল যেহেতু উপরে আসছে আর জলের মধ্যে দ্রাবণীয়তা অর্থাৎ জলের মধ্যে ঘুরে যাওয়ার ক্ষমতা যার বেশি, সে জলের সাথেই উপরে চলে আসে। আর যার জলের সাথে ঘুরে যাওয়ার ক্ষমতা কম, তারা অল্প একটু এসে তারা হাল ছেড়ে। যত বেশি ভালোবাসা থাকবে তত তার পিছন পিছন ছুটবে, তাই না? কম ভালোবাসা থাকলে অল্প একটু গিয়েই থেমে যাবে সে। যে ভালোবাসা বেশি থাকলে বেশি দূর যাবে, ভালোবাসা কম থাকলে কম দূর যাবে। দ্রবণীয়তা বেশি থাকলে বেশি দূর উঠবে, তাড়াতাড়ি উঠবে। দ্রবণীয়তা কম থাকলে সেটা অল্প একটু গিয়ে থেমে যাবে। এভাবে আমরা আলাদা করছি কি কালো কালি রঞ্জকগুলো, ঠিক আছে। মিশ্রণের উপাদানগুলি এইভাবে পৃথকীকরণ পদ্ধতিকে কি বলা হয়? ক্রোমাটোগ্রাফি অথবা বর্ণলিখন। গ্রিক ভাষায় ক্রোমা কথার অর্থ হচ্ছে বর্ণ বা রং। এই ক্রোমা থেকে ক্রোমাটোগ্রাফিক নামটা এসেছে, আর ক্রোমাটোগ্রাফি মানেই হচ্ছে বর্ণলিখন, ঠিক আছে। এর বিভিন্ন ব্যবহার আছে যেগুলো আমরা সাধারণ আমাদের প্রত্যাহিক জীবনে আমরা ব্যবহার করতে পারি। যেমন রঙিন পদার্থগুলিকে পৃথক করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। রঞ্জকের বিভিন্ন রং, প্রাকৃতিক রং থেকে রঞ্জক, রক্ত থেকে মাদকদ্রব্য বা ঔষধ পৃথক করতেও বর্ণলিখন পদ্ধতিটা ইউজ করতে পারি, ঠিক আছে। তো এবার দেখো, দুটি মিশ্রণীয় তরলকে কিভাবে পৃথক করা যায়, অর্থাৎ যেই তরলগুলো একে অপরের সাথে মিশে যায় সেই তরলগুলো আমরা কিভাবে আলাদা করব। দেখো, এখানে এই পদ্ধতি দ্বারা, যার নাম হচ্ছে পাতন প্রক্রিয়া বা ডিস্টিলেশন পদ্ধতি। ডিস্টিলেশন পদ্ধতি দ্বারা দুটি মিশ্রণীয় তরলকে আমরা আলাদা করতে পারি। কিভাবে আলাদা করতে পারি? দেখো, প্রসেস একদম সিম্পল। দেখো, তোমাদের এখানে একটা মেইন জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যেই দুটি তরল নিবা তাদের স্ফুটনাঙ্কের মধ্যে 25 কেলভিন বা 25 ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্স থাকতে হবে বা এর থেকে বেশি থাকতে হবে। দেখো, এখানে মূল নীতিটা কেমনভাবে ঘটে। দুটো মিশ্রণীয় তরলের এই জায়গাটা থাকে, এবার এখান থেকে তাপ দেওয়া হয়। তাপ দেওয়ার ফলে ধীরে ধীরে তাপ বাড়ানো হয়। ধরো একটা তরলের স্ফুটনাঙ্ক 50 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, আর একটা তরলের স্ফুটনাঙ্ক 80 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো, তাপ বাড়াতে বাড়াতে যখন 50 ডিগ্রি সেলসিয়াস করবা তোমরা, তখন এই যে তরলটা এটা কিন্তু উড়ে যাবে, কারণ এর স্ফুটনাঙ্ক চলে এসছে, তো এটা উড়ে যাবে। বাট এটা যার স্ফুটনাঙ্ক 80 ডিগ্রি সেলসিয়াস সেটা কিন্তু পড়েই থাকবে। তো এইভাবে যখন প্রথম তরলের স্ফুটনাঙ্কে পৌঁছে যায় তখন প্রথম তরলটা উড়ে যায় এবং সেটা এই জায়গা দিয়ে আসে এবং এটা কালেক্ট করে রাখা হয় এই জায়গাটায়, ঠিক আছে। আর যেটার স্ফুটনাঙ্ক আসে না সেটা এখানেই পড়ে থাকে। তার মানে মূল বিষয়টা ক্লিয়ার হলো, স্ফুটনাঙ্কের ডিফারেন্স থাকতে হবে। স্ফুটনাঙ্কের ডিফারেন্স থাকলেই এটা পাতন প্রক্রিয়াটা
সম্পূর্ণ করা যাবে। আচ্ছা, নেক্সট দেখো, এখানে লিখে দিয়েছে দুটি মিশ্রণীয় তরল যদি তাদের স্ফুটনাঙ্কে বিয়োজিত না হয়, অর্থাৎ এখানে বলছে যে স্ফুটন যে টেম্পারেচারে হয়, অর্থাৎ স্ফুটনাঙ্কে যদি দুটি তরল একে অপরের সাথে মিশে না এবং যদি স্ফুটনাঙ্কে যথেষ্ট প্রভেদ থাকে, অর্থাৎ যথেষ্ট প্রভেদ মানে আমি কত বলেছি 25 কেলভিন অথবা 25 ডিগ্রি সেলসিয়াসের বেশি ডিফারেন্স যদি থাকে, তবেই মিশ্রণগুলোকে পৃথক করতে পারবো আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে। এবার দেখো, স্ফুটনাঙ্কের পার্থক্য যদি 25 কেলভিনের কম হয়, আমি তোমাকে শিখেছি যে 25 কেলভিনের বেশি হলে পাতন প্রক্রিয়ার মাধ্যমে আমরা আলাদা করতে পারবি, কিন্তু 25 কেলভিনের কম হলে যদি স্ফুটনাঙ্কের ডিফারেন্স 25 কেলভিনের কম হয় তবে কিভাবে করব, তবে সেই প্রক্রিয়াটার নাম হবে আংশিক পাতন প্রক্রিয়া। যেমন বায়ুতে বিদ্যমান বিভিন্ন গ্যাস পৃথক করতে এই প্রক্রিয়া ইউজ করা হয়, আংশিক পাতন প্রক্রিয়া। পেট্রোলিয়াম জাত পদার্থ থেকে বিভিন্ন অংশ পৃথক করতে, পেট্রোলিয়াম থেকে যখন পেট্রোল আলাদা করি আমরা, সেই পেট্রোল আলাদা করার সময় যে বিভিন্ন অশুদ্ধি পাওয়া যায়, সেই অশুদ্ধিগুলোকে আলাদা করতে আমরা আংশিক পাতন পদ্ধতি ইউজ করি। এবার দেখো, এক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রটি পাতন প্রক্রিয়াতে ব্যবহৃত যন্ত্রের মতোই, কিন্তু একটা পার্থক্য থাকে। কি? আংশিক পাতন স্তম্ভ, যেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে। আংশিক পাতন স্তম্ভ, দেখো এই স্তম্ভটা কোথায় রাখা হয়? পাতন ফ্লাস্ক এবং শীতকের মধ্যে যুক্ত করা হয়। পাতন ফ্লাস্ক আর শীতক জিনিসটা কি? এই দেখো, এই জিনিসটা যার মধ্যে আমাদের মিশ্রণ থাকছে তাকে আমরা বলবো পাতন ফ্লাস্ক। আর এই যে জিনিসটা এখানে কি হয়? ঠান্ডা, অর্থাৎ ঘনীভবন হবে, ঘনীভবন হয়ে তরলটা এখানে এসে পড়বে। ঠিক আছে, শীতকের কাজ হচ্ছে বাষ্পের ঘনীভবন করানো, আর পাতন ফ্লাস্কের কাজ কি? পাতন ফ্লাস্কের মধ্যে মিশ্রণগুলো থাকে। তো আংশিক পাতন কেমন? দুটো তরলের স্ফুটনাঙ্কের ডিফারেন্স কত হতে হবে? 25 কেলভিনের কম, 25 কেলভিনের কম হতে হবে। যখন নিচে থেকে তাপ দেওয়া হবে তখন মিশ্রণের দুটো উপাদানই কিন্তু হালকা হালকা উপরে উঠতে থাকবে। এবার যখন স্ফুটনাঙ্ক চলে আসবে, একটা তরলের স্ফুটনাঙ্ক কত? 25, আর এটা হচ্ছে 60। তো যার 50, যদি 50 ডিগ্রি সেলসিয়াস তাপ দিয়ে দাও তুমি, তবে 50 ডিগ্রি যার স্ফুটনাঙ্ক সে তো উড়ে যাবে। তো উড়ে যেতে যেতে এখানে কিছু বাধা খাবে, এই পুঁথিগুলোর জন্য বাধা খাবে। বাধা খাওয়া সত্ত্বেও যখন বাষ্পটা এখানে আসবে তখনও 50 ডিগ্রি সেলসিয়াসের বেশি কিন্তু টেম্পারেচার থাকবে এই জায়গাটা, কারণ নিচের থেকে তুমি 50 ডিগ্রি সেলসিয়াস দিচ্ছ, তাই না? তো এই জায়গায় 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকবে। তো এটা কি হবে? এদিকে চলে আসবে। আর যা 60 ডিগ্রি, সেও হালকা হালকা উঠতে থাকবে। সে যখন উঠতে থাকবে সেও বাধা পাবে, এই জায়গাটায় বাধা পেয়ে যখন এই জায়গাটায় আসবে তখন কিন্তু দেখবে যে 50 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তখন কি করবে? এর তো স্ফুটনাঙ্ক 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি সেলসিয়াস। তো এ আবার নিচের দিকে ফিরে আসবে, ঘনীভূত হয়ে নিচের দিকে ফিরে আসবে। আংশিক পাতন প্রক্রিয়ায় অনেক কম ডিফারেন্সের দুটি তরলকে আমরা আলাদা করতে পারি। নেক্সট হচ্ছে বায়ু থেকে বিভিন্ন গ্যাস আমরা কিভাবে পেতে পারি। তো বায়ুর মধ্যে বিভিন্ন গ্যাস আছে, সেই গ্যাসগুলো আলাদা আলাদা করে কিভাবে পাবো? এখানে দেখো একটা ফ্লোচার্ট দিয়েছে, যেখানে বায়ুতে বিভিন্ন যে গ্যাসীয় উপাদানগুলো থাকে সেগুলোকে আলাদা করার পদ্ধতি, যেটা দেখো এখানে বায়ুটাকে কি করছে? বায়ুটাকে সংকুচিত করে তরলে পরিণত করছে। কিভাবে? দেখো, উচ্চ চাপ প্রয়োগ করছে এবং কম তাপ প্রয়োগ করছে, অর্থাৎ বেশি চাপ এবং কম তাপ। এরকম অবস্থায় কি হয়? সংকুচিত হয়ে বায়ু তরলে পরিণত হয়ে যায়। ঠিক আছে, বায়ু তরলে পরিণত হয়ে যায়। এবার তরল বায়ু পাওয়া গেল। তরল বায়ু থেকে দেখো, যখন তরল বায়ু হয়ে গেল তখন তরল বায়ুটা কি? অনেকগুলি গ্যাসের তরল অবস্থার, যেটা সেই তরল অবস্থাগুলোর মিশ্রণ আংশিক পাতন স্তম্ভে ধীরে ধীরে গরম করা হলো এবং বিভিন্ন উচ্চতায় গ্যাসগুলি পৃথক হয়ে যায়। দেখো, এখানে বিভিন্ন উচ্চতায় গ্যাসগুলি পৃথক হয়ে যায়, এই কথাটার মানে হচ্ছে আংশিক পাতন প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে গ্যাসগুলো আলাদা করব সেগুলো বিভিন্ন উচ্চতায় রাখা হয়। ঠিক আছে, উচ্চতায় রেখে দেওয়া হয়, সেটাকেই এখানে বোঝানো হচ্ছে। ধরো অক্সিজেন এই উচ্চতায় থাকলে, মানে এইটুকুর মধ্যে থাকলো, তারপরে এখানে নাইট্রোজেন থাকলো, তারপরে এখানে অন্যান্য গ্যাস থাকলো। ঠিক আছে, এরকমভাবে উচ্চতায় সাজানো হয়, সেই জন্য এখানে বলছি যে বিভিন্ন উচ্চতায় গ্যাসগুলো পৃথক করা হয়। এরপরে দেখো উৎলাঙ্ক। এই উৎলাঙ্ক কথাটা সাধারণভাবে ইউজ হয় যে গলনাঙ্ক কত, কিন্তু এখানে গলনাঙ্কর জন্য ইউজ করেনি, এই উৎলাঙ্ক কথাটা ইউজ করেছে এখানে সাধারণভাবে স্ফুটনাঙ্কের জন্য, যে তরল অক্সিজেন থেকে গ্যাসীয় অক্সিজেনে কত ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন হয়। ঠিক আছে, মানে -183 ডিগ্রি সেলসিয়াসে তরল অক্সিজেন থেকে গ্যাসীয় অক্সিজেনে পরিণত হয়। -186 ডিগ্রি সেলসিয়াসে তরল আর্গন থেকে গ্যাসীয় আর্গনে পরিণত হয়। -196 ডিগ্রি সেলসিয়াসে তরল নাইট্রোজেন থেকে গ্যাসীয় নাইট্রোজেনে পরিণত হয়। এবার দেখো বায়ুর আয়তন, এগুলো মনে রাখতে হবে না, তোমাদের এখানে মেন জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বায়ু থেকে বিভিন্ন গ্যাস আমরা আলাদা করতে কোন প্রক্রিয়া ইউজ করি?
সেটা উত্তর হবে আংশিক পাতন প্রক্রিয়া। এখানে দেখো বায়ু থেকে যদি অক্সিজেন গ্যাস পেতে তবে বায়ুর অন্যান্য সব উপাদান সরিয়ে ফেলতে হবে, তাই না? অক্সিজেন যদি আলাদা করতে হয় তাহলে অক্সিজেন যদি আলাদা করতে চাই তাহলে তো অন্যান্য উপাদান সরিয়ে ফেলতেই হবে। কিভাবে ফেলবো? উচ্চ চাপ প্রয়োগ করে বায়ুকে সংকুচিত করব প্রথমে, তারপরে উষ্ণতা কমিয়ে দেব, আর বায়ুকে ঠান্ডা করে তরলে পরিণত করব। তো তরল বায়ু আমাদের তৈরি করতে হবে এবং তরল বায়ু তৈরি করার পরে সেটাকে আংশিক পাতন স্তম্ভে ওই তরল বায়ুকে ধীরে ধীরে গরম করলে গ্যাসগুলি তাদের উৎলাঙ্ক অনুযায়ী বিভিন্ন উচ্চতায় পৃথক হয়ে যায়। অর্থাৎ আমরা আংশিক পাতন প্রক্রিয়া করব। কি ইউজ করব? আংশিক পাতন স্তম্ভ। সেই স্তম্ভ প্রয়োগ করে আমরা বিভিন্ন উচ্চতায় আমরা গ্যাসগুলি আলাদা পাবো, আর সেখান থেকেই যে উচ্চতায় অক্সিজেন পাবো সেই উচ্চতা থেকে অক্সিজেনটা আমরা বার করে নিতে পারবো। ঠিক আছে? বায়ুর যে উপাদান পৃথককরণ আমরা যে পদ্ধতিটা এতক্ষণ পড়লাম, যে ফ্লো চার্টের মাধ্যমে পড়লাম, সেটা কিন্তু অতটাও সহজ প্রক্রিয়া না। এত বড় একটা প্রসেসের মাধ্যমে বায়ুর উপাদান আমরা পৃথক করতে পারি। দেখো এখানে এই প্রক্রিয়াটা অনেকটা জটিল প্রক্রিয়া। এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আংশিক পাতন স্তম্ভ ইউজ করা হয়, আর নাইট্রোজেন, আর্গন এবং অক্সিজেন এরা তিনটে থাকে যেগুলো আলাদা করি আমরা। ঠিক আছে? তো এরপরে আমরা চলে আসছি অশুদ্ধ কপার সালফেট থেকে কিভাবে বিশুদ্ধ কপার সালফেট পাওয়া যেতে পারে। তো এটার জন্য আমরা যে পদ্ধতিটা ইউজ করব সেটাকে বলা হয় ক্রিস্টালাইজেশন পদ্ধতি বা স্ফটিকীকরণ। ক্রিস্টাল মানে কি? ক্রিস্টাল মানে হচ্ছে এক ধরনের কঠিন পদার্থ যার মধ্যে কিন্তু হালকা 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 তরল পদার্থ জমে থাকে। আর এই যে পুরো ক্রিস্টালটা এটা কিন্তু একটা শক্ত কঠিন পদার্থ পরিণত হয়, কিন্তু এটা ভঙ্গুর অবশ্য। এরপর বাড়ি মারলে এটা কিন্তু ভেঙে যাবে, কিন্তু এর ভিতরে ভিতরে জল এটা অ্যাকচুয়ালি আঠার মতো কাজ করবে এখানে। তো এটাকে আমরা ক্রিস্টাল বলবো। তো এই ক্রিস্টালাইজেশন পদ্ধতিটা কিভাবে হয়? একটা দ্রবণের মধ্যে দেখো মনে মনে করো জল আর কঠিন পদার্থর মিশ্রণ আছে। তো জল আর কঠিন পদার্থর মিশ্রণ আছে। এবার তুমি কি করবা? এবার নিচে তাপ দিবা। তাপ দেওয়ার ফলে কি হবে? জলগুলো উপরে উঠে যাবে। জলটা পুরোপুরি বাষ্পীভূত করব না আমরা। আমরা কেমন করব? এমনভাবে বাষ্পীভূত করব যাতে দ্রবণটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। সম্পৃক্ত দ্রবণ মানে কি? সম্পৃক্ত দ্রবণ মানে এমন দ্রবণ যে জলের পরিমাণ একেবারে কমে যাবে আর কঠিন দ্রবণের পরিমাণ, কঠিন পদার্থের পরিমাণ অনেক বেশি থাকবে। ঠিক আছে? যার ফলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। আর সম্পৃক্ত দ্রবণ কেমন হয়? যেই দ্রবণ বাড়তি কোনো দ্রাব্য নিতে পারে না সেই দ্রবণটাকে আমরা কি বলবো? সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ এই যে দ্রবণটা তৈরি হবে এই দ্রবণটা কিন্তু আর কোনো দ্রাব্য নিতে পারবে না। তো এটাকে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ। আর এই সম্পৃক্ত দ্রবণের মধ্যে দ্রাবকের পরিমাণ অনেকটাই কম হয়ে যায়। তো এই সম্পৃক্ত দ্রবণ আস্তে আস্তে ঠান্ডা করতে দিলে শক্ত কঠিন পদার্থে পরিণত হয়ে যায়। তো এইভাবে আমরা ক্রিস্টালাইজেশন পদ্ধতিটা করি। আর ক্রিস্টালাইজেশন পদ্ধতির মাধ্যমে একটা শক্ত কঠিন পদার্থ পাই। যেমন তোমরা হয়তো দেখেছো যে লবণ যখন আমরা কিনি অনেক সময় শক্ত শক্ত ক্রিস্টাল আকারে থাকে। তো এগুলো কেমনভাবে হয়? স্ফটিকীকরণ প্রক্রিয়াটি কঠিন পদার্থ শোধন করতে ব্যবহৃত হয়। যেমন সাগর থেকে প্রাপ্ত নুনে অনেক সময় অনেক রকম অশুদ্ধি থাকে, এগুলো দূর করতে স্ফটিকীকরণ পদ্ধতিটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? অর্থাৎ নুন শোধন করার সময় আমরা স্ফটিকীকরণ পদ্ধতিটা ব্যবহার করি। স্ফটিকীকরণ বা ক্রিস্টালাইজেশনের ব্যবহার কি? সাগর জল থেকে প্রাপ্ত নুন শোধনের কাজে লাগে। অশুদ্ধি ফিটকিরি বা অ্যালাম থেকে ফিটকিরির স্ফটিকগুলো পৃথকীকরণ। ফিটকিরির যে ক্রিস্টাল সেটা আলাদা করতেও আমাদের এই ক্রিস্টালাইজেশন অথবা স্ফটিকীকরণ প্রক্রিয়াটা আমরা ইউজ। এবার দেখো চলে এসেছি আমরা পরের টপিকে। এখানে জল সরবরাহ কেন্দ্রের একটা ফ্লো চার্ট দিয়ে দিচ্ছে। দেখো কিভাবে জল সরবরাহ কেন্দ্র থেকে জল শোধন হয় সেটাই বলেছে। দেখো এই জলাধার থেকে কঠিন পদার্থগুলো থেতানোর জন্য সেডিমেন্টেশন ট্যাঙ্ক বলা হয়। এটাকে কি বলা হয়? সেডিমেন্টেশন ট্যাঙ্ক। ইংরেজি নামটাই বেশি ফেমাস। এরপরে দেখো লোডিং ট্যাঙ্ক বা বোঝাইকরণ ট্যাঙ্ক। এখানে কি হয়? প্রলম্বিত অশুদ্ধিগুলো গাদ হিসাবে জমা হয়। এরপরে একটা পরিশ্রবণ ট্যাঙ্ক বা ফিল্ট্রেশন ট্যাঙ্ক থাকে, যেখানে যার মধ্যে কি থাকে? জল থাকে, সূক্ষ্ম বালি থাকে, নুড়ি পাথর থাকে, বড় বড় পাথর থাকে। তোমরা জানো এই যে নুড়ি পাথর বা বড় বড় পাথর থাকলে সেগুলো ফিল্ট্রেশনের কাজে ব্যবহার করা হয়। তো এখান থেকে জলটা ফিল্টার হয়ে এই ট্যাঙ্কে আসে। এই ট্যাঙ্কে কি হয়? এই ট্যাঙ্কে ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য ক্লোরিন দ্বারা বিশোধন করা হয়। কি দ্বারা বিশোধন করা হয়? ক্লোরিন দ্বারা। তো এই বিশোধন করার পরে এটা তারপরে বাড়িতে চলে আসে। দেখো এখানে অনেকগুলোই স্টেপ রয়েছে। প্রথমে কোথায় নিয়ে আসে? সেডিমেন্টেশন ট্যাঙ্কে নিয়ে আসে, তারপরে লোডিং ট্যাঙ্কে নিয়ে আসে, তারপরে ফিল্ট্রেশন ট্যাঙ্কে নিয়ে আসে, তারপরে হচ্ছে সেই ট্যাঙ্কে নিয়ে আসে যেখানে ক্লোরিন দ্বারা বিশোধন করা হয় এবং সেখান থেকে বাড়িতে নিয়ে চলে আসা হয়। তারপরে সেটা আমরা পান করতে পারি বা বিভিন্ন কাজে লাগাতে পারি। তো এখানে কোন ট্যাঙ্কের কি কাজ সেটা একটু মাথায় রাখবা। গদিকরণ ট্যাঙ্কের কাজ কি? কঠিন পদার্থগুলো থিতানোর কাজে ইউজ করা হয়। গদীয়করণ বা সেডিমেন্টেশন ট্যাঙ্ক কি কাজে ইউজ করা হয়? কঠিন পদার্থগুলো থিতানোর কাজে। তারপরে দেখো বোঝাইকরণ ট্যাঙ্ক বা লোডিং ট্যাঙ্ক। এখানে কি হয়? প্রলম্বিত অশুদ্ধিগুলো গাদ হিসেবে জমা হয়। তো এই জায়গায় কি হয়? যে অশুদ্ধিগুলো জলের মধ্যে থাকে সেগুলো এই জায়গাটায় জমা হয়ে যায়। ঠিক আছে? এই জায়গায় কিন্তু জমা হয়ে যায়। এরপরে যে জলটা এখানে চলে আসে আর এখানে ফিল্ট্রেশন হয় অথবা পরিশ্রবণ হয়। তো এখান থেকে চলে যায় তারপরে ক্লোরিন দ্বারা বিশোধন অঞ্চলে। এরপরে আমরা চলে আসবো আমাদের নেক্সট টপিক, যেটা হচ্ছে ভৌতিক ও রাসায়নিক পরিবর্তন বা ফিজিক্যাল অথবা কেমিক্যাল চেঞ্জেস। এখানে দেখো কি কি আছে? বর্ণ, কাঠিন্য, তারল্য,
ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদি যে ধর্মগুলো লক্ষ্য করা যায় সেগুলো নিশ্চিতভাবে বর্ণনা করা যায় যে এগুলো ভৌতিক ধর্ম। ভৌতিক ধর্ম কী কী আছে? 1 নম্বর বর্ণ, 2 নম্বর কাঠিন্য, 3 নম্বর তারল্য, 4 নম্বর ঘনত্ব, 5 নম্বর গলনাঙ্ক, 6 নম্বর হচ্ছে স্ফুটনাঙ্ক। এছাড়াও আরও অনেক ভৌতিক ধর্ম আছে। তো ভৌতিক ধর্ম কাদের বলবো? যারা ধরো একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় গেল এবং সেই অবস্থা থেকে আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসতে পারবে, তো সেটাকে আমরা ভৌতিক ধর্ম বলতে পারি। আর রাসায়নিক ধর্ম মানে কি? ধরো এই একটা অবস্থা, এই অবস্থা থেকে এই অবস্থায় আসলো, ঠিক আছে, আর এই অবস্থা থেকে এই অবস্থায় আসতে পারবে না, সেটাকে আমরা রাসায়নিক ধর্ম বলবো। কোনো পদার্থের বিভিন্ন অবস্থায় যে পরিবর্তন ঘটে তা হচ্ছে ভৌত পরিবর্তন, কারণ এই পরিবর্তনের সময় পদার্থগুলি সংযুতি বা রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন ঘটে না। আরেকটা জিনিস মেন যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে ভৌতিক প্রক্রিয়া, এখানে এদের সংযুতি অথবা রাসায়নিক যে কম্পোজিশন, সেই কম্পোজিশনটা কিন্তু আলাদা হয় না। কম্পোজিশন কি জিনিসটা আমি আগেই বলেছি তোমাদেরকে। কম্পোজিশন মানে ধরো আমরা H2O, আবার বলছি দেখো H2O, এখানে জলের কম্পোজিশন কেমন হবে? হাইড্রোজেন দেখো 2 অনুপাতে আছে আর অক্সিজেন 1 অনুপাতে আছে। দেখো জল যখন তরল অবস্থায় থাকে তখনও H2O থাকে, যখন গ্যাসীয় অবস্থায় থাকে তখনও H2O অবস্থায় থাকে, যেটার অনুপাত 2:1 হাইড্রোজেন আর অক্সিজেনের। আর তারপরে যখন কঠিন অবস্থায় অর্থাৎ আইস অবস্থায় থাকে তখনও কিন্তু H2Oই থাকে, অর্থাৎ 2:1। অর্থাৎ এই যে পরিবর্তন কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, এই রকম পরিবর্তনটাকে আমরা বলতে পারি ভৌতিক পরিবর্তন, ঠিক আছে। এখানে কম্পোজিশনের চেঞ্জ হয় না। বরফ, জল এবং জলীয় বাষ্প এই তিন ভিন্ন ভিন্ন বলে মনে হয় এবং তাদের ভৌতিক ধর্ম ভিন্ন, কিন্তু রাসায়নিক দিক থেকে এরা আসলে একই। তো এদের রাসায়নিক ধর্ম বা রাসায়নিক দিক থেকে H2O সবসময় H2Oই থাকবে, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, দহন একটি রাসায়নিক পরিবর্তন। দহনটা কি? রাসায়নিক পরিবর্তন। তুমি খাতার পেজ পুড়িয়ে দাও, পুড়িয়ে দিয়ে সেটা গুঁড়ো গুঁড়ো ছাই পরিণত হবে। এই গুঁড়ো গুঁড়ো ছাই থেকে আবার পেজটাকে নিয়ে আসতে পারবে না। আবার দেখো এদের রাসায়নিক কম্পোজিশনও আলাদা হবে। এই প্রক্রিয়ায় একটি পদার্থ আরেকটির সাথে ক্রিয়া করে ও ফলে তাদের রাসায়নিক সংযুতির পরিবর্তন হয়। রাসায়নিক পরিবর্তনের ফলে পদার্থের রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে এবং নতুন পদার্থ সৃষ্টি হয়, ঠিক আছে। রাসায়নিক পরিবর্তনের ফলে নতুন পদার্থ সৃষ্টি হয় আর সেটা আগের অবস্থায় ফিরে আসতে পারে না। এখানে দেখো একটা জিনিস বলছে, মোমের দহনের সময় ভৌতিক ও রাসায়নিক এই দুই ধরনের পরিবর্তনই ঘটে। তাহলে মোমের দহনের সময় কি কি হয়? মোমের দহনের সময় ভৌতিক পরিবর্তনও যেমন ঘটে, রাসায়নিক পরিবর্তনও তেমন ঘটে, ঠিক আছে। কেমনভাবে ঘটে তোমরা একটু ভালো করে ভাবো। যে যখন মোমবাতি জ্বলে, এটা ধরো মোমবাতি, আর এই মোমবাতিটা যখন জ্বলছে এখানে দহন হচ্ছে, দহনের সাহায্যে এটা জ্বলছে। তো দহন হচ্ছে, এই দহনটাকে আমরা কি বলবো? দহনটাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। আর এটা দেখো গলে 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 নিচেই পড়ছে, পড়ার ফলে তারপরে এর পরের পজিশনটা কেমন হবে? এরকমভাবে একটা অবশেষ আমরা পাবো। তো সেটা তো মোমই থাকবে। তো সেখানে দেখো কম্পোজিশন, এই যে এই মোমবাতির কম্পোজিশন যা ছিল, এখানে যে মোমটা পড়ে থাকবে তার কম্পোজিশনও কিন্তু একই হবে, ঠিক আছে। তো কম্পোজিশন যেহেতু চেঞ্জ হচ্ছে না, সেহেতু আমরা এটাকে ভৌত পরিবর্তন বলতে পারি। আর উপরে যেটা হচ্ছে দহন, সেটা তো রাসায়নিক পরিবর্তন। তো আমরা বলতে পারি যে মোমবাতির মধ্যে রাসায়নিক এবং ভৌতিক দুটো প্রক্রিয়া একসাথে ঘটে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, রাসায়নিক সংযুতির উপর ভিত্তি করে পদার্থকে মৌল ও যৌগ এই দুই ভাগে ভাগ করা হয়। কি কি ভাগে ভাগ করা হয়? মৌল এবং যৌগ। এবার দেখো মৌল বা এলিমেন্ট জিনিসটা কি। রবার্ট বয়েল প্রথম মৌল শব্দটি ইউজ করেন, এটা ভালো করে মনে রাখবা। কে প্রথম ইউজ করেন? রবার্ট বয়েল। রবার্ট বয়েল প্রথম এলিমেন্ট অথবা মৌল কথাটা ইউজ করে। লেভয়েসিয়র সর্বপ্রথম মৌলের প্রকৃত সংজ্ঞা দেন। তো এই যে রবার্ট বয়েল, ইনি কিন্তু প্রকৃত সংজ্ঞা দেননি, যে এলিমেন্ট জিনিসটা কি সেটা কিন্তু উনি বলেননি। কে বলেছে? লেভয়েসিয়র। লেভয়েসিয়র প্রথম বলেন মৌলের সংজ্ঞাটা কি, অর্থাৎ মৌল কাকে বলে, এলিমেন্ট কাকে বলে। ভালো করে পড়ো। মৌল হচ্ছে পদার্থের মূল রূপ অর্থাৎ বেসিক ফর্ম, যে কোনো রাসায়নিক প্রক্রিয়া দ্বারা সরলতম পদার্থে বিভাজিত করা যায় না। যা কোনো রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক প্রক্রিয়া দ্বারা সরলতম পদার্থে বিভাজিত করা যায় না। অর্থাৎ কোনো পদার্থ মৌলের থেকে সরলতম পদার্থে বিভাজিত হতে পারে না। মৌল হচ্ছে সবচেয়ে বেসিক ফর্ম, মৌলের নিচে কিছু হয় না। লেভয়েসিয়র এটাই বলেছিলেন। মৌলকে সাধারণভাবে 3 ভাগে ভাগ করা হয়, যেমন হচ্ছে ধাতু, অধাতু আর ধাতু কল্প। এবার দেখো ধাতুর ধর্ম বলেছে। ধাতুর ধর্ম কি কি, এগুলো ভালো করে রিভিশন দিয়ে ভালো করে মুখস্থ করবা। যে ধাতুর ধর্ম কি, 1 নম্বর হচ্ছে এদের ঔজ্জ্বল্য বা দ্যুতি আছে। দ্যুতি মানে কি? এরা জল জল করে, যেমন স্টিল দেখলে বুঝতে পারবা এরা জল জল করে। তাদের বর্ণ হচ্ছে রূপালী, ধূসর, সোনালী, হলদে। তাপ ও বিদ্যুতের সুপরিবাহী। তো ধাতু কি হয়? তাপ ও বিদ্যুতের সুপরিবাহী হয়। তারপরে দেখো এরা নমনীয় বা ডাকটাইল হয়, অর্থাৎ টেনে সুতোর মতো পরিণত করা যায়। লোহাকে গরম করলে কেমন করা যায়? যেমন ইচ্ছে তেমন করা যায়, টেনে বড়ও করা যায়, ছোটও করা যায়। আমরা সোনার বিভিন্ন গহনা বানাই, সেই গহনাতেও আমরা
বড় ছোট এরকম বিভিন্ন রকম সাইজ দিতে পারি। তারপর দেখো এরা ঘাত সহনশীল, অর্থাৎ পিঠের চ্যাপটা পাতে পরিণত করা যায়, এদের পিটিয়ে পিটিয়ে চ্যাপটা করা যায়। তো এরা ঘাত, যত এদের আঘাত দাও, যত এদের মারো, এরা কিন্তু সেটা সহ্য করে নেবে। তারপরে দেখো উচ্চ নিনাদি, অর্থাৎ আঘাত করলে ঘন্টার মতো আওয়াজ হয়। তো আমরা স্কুলে দেখেছি যে ঘন্টাগুলো বাজাই বা মন্দিরে যে ঘন্টাগুলো বাজায় সেগুলো সবই কিন্তু এক একটা ধাতু, ঠিক আছে। তাহলে এই যে এলিমেন্টের ভাগ কি কি, একটা হচ্ছে ধাতু, একটা হচ্ছে অধাতু, একটা হচ্ছে ধাতু কল্প, ঠিক আছে। তিনটে ভাগ, এই তিনটে ভাগের ধর্ম আমরা এখানে পড়বো। তো ধাতুর উদাহরণ কি, সোনা, রূপা, তামা, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো সবই ধাতুর উদাহরণ। এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে লাইনটা মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে পারদ অথবা মার্কারির বিষয়। সাধারণ উষ্ণতায় একমাত্র তরল ধাতু হচ্ছে পারদ অথবা মার্কারি। অধাতু, এবার আসবে অধাতুতে। অধাতুর বৈশিষ্ট্য কি, তাদের বর্ণ বৈচিত্র্য আছে, অর্থাৎ বিভিন্ন বর্ণের অধাতু আমরা দেখতে পাই। তারা তাপ ও বিদ্যুতের কুপরিবাহী। তো অধাতুগুলো কি, তাপ ও বিদ্যুতের কুপরিবাহী হয়। এদের দুটি নেই উচ্চ নিনাদি বা ঘাত সহনশীল নয়, অর্থাৎ অধাতুগুলো মারলে, জোরে মারলে ভেঙে যায়, তো ঘাত সহনশীল হবে না। উচ্চ নিনাদি, অর্থাৎ এদেরকে পেটালে আওয়াজ হয় না, তো উচ্চ নিনাদি হবে না, উচ্চ নিনাদি নয়, দেখেছো। তবে দুটি নেই মানে এরা উজ্জ্বল হয় না, ঠিক আছে। দ্যুতিও হয় না, উচ্চ নিনাদিও হয় না, অথবা ঘাত সহনশীলও হয় না। এবার দেখো অধাতুর উদাহরণ কি কি, হাইড্রোজেন, অক্সিজেন, আয়োডিন, কার্বন। কার্বনের মধ্যে দুটো ভাগ আছে, কয়লা, কোক, ব্রোমিন, ক্লোরিন ইত্যাদি। কতগুলো মৌলের ধর্ম ধাতু ও অধাতু ধর্মের মধ্যবর্তী। তো কিছু কিছু মৌলের বা এলিমেন্টের কি হয়, ধর্ম ধাতু এবং অধাতুর যে ধর্মগুলো আমরা দেখলাম তার ধর্মগুলোর মাঝামাঝি, অর্থাৎ কিছু কিছু ধাতুর ধর্ম পালন করে, কিছু কিছু অধাতুর ধর্ম পালন করে। তো তাদেরকে বলা হয় ধাতু কল্প বা মেটালয়েড। উদাহরণ কি, যেমন বোরন, সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। তো ধাতুকল্পের উদাহরণ কি কি ভালো করে মনে রাখবা, যে বোরন, সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। নেক্সট কি আছে চলো দেখি। নেক্সট দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যেমন 92টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়। তাহলে প্রকৃতিতে কতগুলো মৌল পাওয়া যায় আমরা দেখতে পেলাম, 92টি মৌল। সাধারণ উষ্ণতায় 11টি মৌল গ্যাসীয় অবস্থায় থাকে। দুটি মৌল মার্কারি এবং ব্রোমিন সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে। তারপরে দেখো গেলিয়াম ও সিজিয়াম, এই দুটো মৌল সাধারণ উষ্ণতা থেকে একটু বেশি উষ্ণতায় তরল হয়ে যায়। 303 কেলভিন, এই 303 কেলভিনের বেশি হলেই এরা তরলে পরিণত হয়ে যায়, এটা মাথায় রাখবা। এবার আসছে হচ্ছে কম্পাউন্ড বা যৌগ সমূহ। কোনো নির্দিষ্ট অনুপাতে দুই বা ততোধিক মৌলের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ হচ্ছে যৌগ, অর্থাৎ দুটো বা তার বেশি এলিমেন্ট বা মৌল যদি নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে তবেই সেটা যৌগ পরিণত হয়। যেমন দেখো এটা হচ্ছে মৌল, এটা হচ্ছে মৌল, এই মৌল দুটোর রাসায়নিক বিক্রিয়ার ফলে যৌগ উৎপন্ন। এবার দেখো এখানে একটা ছক আছে, সেই ছকটার মধ্যে কি বলছে, মিশ্রণ এবং যৌগের মধ্যে এরা পার্থক্য তৈরি করেছে। কি কি পার্থক্য দিয়েছে দেখো, মৌল বা যৌগকে কেবল মিশিয়ে দিলেই মিশ্রণ তৈরি হয়ে যায়, কোনো নতুন যৌগ উৎপাদন হয় না। কিন্তু যৌগের মধ্যে দেখো মৌলের মধ্যে বিক্রিয়া ঘটার ফলে পুরোপুরি নতুন যৌগ তৈরি হয়। তো এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটছে না, কিন্তু এখানে রাসায়নিক বিক্রিয়াটা ঘটছে, আর রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে নতুন যৌগ উৎপাদন হচ্ছে যার কম্পোজিশন আলাদা। তারপরে দেখো মিশ্রণের সংযুতি পরিবর্তনশীল। তো এর যে কম্পোজিশন সেটা পরিবর্তনশীল, অর্থাৎ কোনো যৌগ বা কোনো মৌল বেশি পরিমাণে দিলে বা কম পরিমাণে দিলে সেটা তোমার উপর ডিপেন্ড করবে কেমনভাবে তুমি মিশ্রণটা বানাবা। তো মিশ্রণের সংযুতি হচ্ছে পরিবর্তনশীল, কিন্তু যৌগের ক্ষেত্রে উৎপন্ন প্রতিটি নতুন পদার্থের সংযুতি স্থির। তো নতুন নতুন যেই পদার্থ যেই যৌগ উৎপাদন হবে, ধরো তুমি দুটো মৌল হাইড্রোজেন আর অক্সিজেন, এই দুটো মিলিয়ে তুমি H2O তৈরি করলে, অর্থাৎ জল তৈরি করলে, তো এদের কম্পোজিশন H2O সবসময় সারা জীবন H2O থাকবে, ঠিক আছে। সারা জীবন এটা H2O থাকবে, আলাদা কিছু হবে না, H3O হবে না, ঠিক আছে। তারপর দেখো একটি মিশ্রণ উপাদানগুলির ধর্ম প্রদর্শন করে। তো মিশ্রণ কি করে, যে উপাদানগুলো দিয়ে মিশ্রণ তৈরি সেই উপাদানগুলোর যে ধর্ম, সেই ধর্মগুলো ওরা প্রদর্শন করে, ঠিক আছে। যৌগের ক্ষেত্রে কোনো নতুন পদার্থটি ধর্ম সম্পূর্ণ ভিন্ন হয়, অর্থাৎ যৌগ যে মৌলগুলি বা এলিমেন্টগুলো দিয়ে তৈরি তাদের কোনো ধর্মই মানে না, এদের নতুন ধর্ম তৈরি হয়, ঠিক আছে। 4 নম্বর দেখো উপাদানগুলি সহজেই ভৌতিক প্রক্রিয়া দ্বারা পৃথক করা যায়, অর্থাৎ বিভিন্ন ভৌতিক প্রক্রিয়া, যেমন যেই প্রক্রিয়াগুলো আমরা কিছুক্ষণ আগে পড়লাম, অর্থাৎ পাতন প্রক্রিয়া, ঊর্ধ্বপাতন পদ্ধতি, ঠিক আছে। এইগুলো হচ্ছে ভৌত পদ্ধতি। তো এই ভৌতিক প্রক্রিয়াগুলো দ্বারা আমরা মিশ্রণকে আলাদা করতে পারি, বাট যৌগকে আমরা আলাদা করতে পারি না এইসব ভৌত পদ্ধতি দ্বারা। কিভাবে আলাদা করতে পারি, রাসায়নিক বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে আলাদা করতে পারি। যৌগ কিভাবে আলাদা করা যায়, রাসায়নিক বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। দেখো চ্যাপ্টার মোটামুটি শেষ। এবার এখানে কিছু জিনিসপত্র এখানে তোমাদের রয়েছে যেগুলো তোমার একটু মনে রাখা দরকার। যেমন দেখো হাইড্রোজেনের বৈশিষ্ট্য রয়েছে, হাইড্রোজেন এটা বর্ণহীন, গন্ধহীন এবং দাহ্য। কি হাইড্রোজেনের বৈশিষ্ট্য কি, 1 নম্বর হচ্ছে বর্ণহীন, কোনো বর্ণ নেই, গন্ধহীন, কোনো গন্ধ নেই, দাহ্য অর্থাৎ সহজেই এরা জ্বলে যায়।
এরপরে দেখো হাইড্রোজেন সালফাইড গ্যাস। হাইড্রোজেন সালফাইড গ্যাসের বৈশিষ্ট্য কি? গ্যাসটি পচা ডিমের গন্ধযুক্ত বর্ণহীন গ্যাস, অর্থাৎ এর গন্ধ কেমন? পচা ডিমের। এর আগে হাইড্রোজেনটা যেমন ছিল গন্ধহীন, তো এটা দেখো হাইড্রোজেন সালফাইড হচ্ছে গন্ধযুক্ত। আর কেমন গন্ধ? পচা ডিম, ডিম পচে গেলে যেমন গন্ধ বেরোয় সেই ডিমের মতো, সেই গন্ধের মতো। আর হচ্ছে বর্ণহীন, যার কোনো বর্ণ নেই, সেটা হাইড্রোজেনের মতো কোনো বর্ণ নেই। তো এরপরে দেখো একটা ছক দিয়ে দিয়েছে, এই ছকটার মধ্যে কেমন আছে, পদার্থকে ভাগ করেছে কঠিন, তরল অথবা গ্যাস। তো এই পদার্থকে ভাগ করেছে, একটা হচ্ছে বিশুদ্ধ দ্রব আর একটা হচ্ছে মিশ্রণ। তো মিশ্রণের সংযুতি স্থির নয়, সেটা আমি আগেও বলেছি। এখানে দেখো বিশুদ্ধ দ্রবকে দুই ভাগে ভাগ করছে। বিশুদ্ধ দ্রব দুই রকম আছে, একটা হচ্ছে মৌল, একটা হচ্ছে যৌগ। তো বিশুদ্ধ যত দ্রব তুমি দেখবা সেগুলো হয় মৌল হবে, নয় যৌগ হবে, ঠিক আছে। তো ষোলতম দ্রবে ভাঙা যায় না মৌল। তো মৌলটাকে সবচেয়ে বেসিক ফর্ম বলতে পারো, কারণ মৌলকে আর ভাঙা যায় না। আর যৌগ কিন্তু ভাঙা যায়, সংযুতি স্থির, রাসায়নিক বা বৈদ্যুতিক বিশ্লেষণের মাধ্যমে উপাদানগুলিকে ভাঙা যায়। মৌলের উদাহরণ দেখো কপার, অক্সিজেন, লোহা, হাইড্রোজেন, পারদ ইত্যাদি। কিন্তু যৌগের উদাহরণ দেখো জল, মিথেন, চিনি, নুন ইত্যাদি। তো এই যে জল, মিথেন, চিনি, নুন এগুলো বিভিন্ন মৌল। এই মৌলগুলোর তো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এগুলো তৈরি হয়। আর দেখো এবার মিশ্রণের মধ্যে সমসত্ব মিশ্রণ রয়েছে, অসমসত্ব মিশ্রণ রয়েছে। সমসত্ব মিশ্রণের সংযুতি সব অংশে একই, অর্থাৎ এদের ঘনত্ব, এদের কম্পোজিশন সবসময় এক থাকে, সব জায়গায় এক থাকে। কিন্তু অসমসত্ব মিশ্রণের ক্ষেত্রে সংযুতি সব অংশে এক নয়, যেমন প্রলম্বনের ক্ষেত্রে, ঠিক আছে। আমি পড়িয়েছি সব কিছুই তোমাদেরকে। তারপরে সমসত্ব মিশ্রণের উদাহরণ কি? যেমন দেখো জলের চিনি, জলে নুন, কার্বন ডাই সালফাইড, অ্যালকোহলে জল। অসমসত্ব মিশ্রণের উদাহরণ কি? যেমন বালি ও নুন, ঠিক আছে, চিনি ও নুন, তেলের জল, এগুলো সবই অসমসত্ব মিশ্রণ। তো এখানে হচ্ছে আমাদের চ্যাপ্টার শেষ। আর চ্যাপ্টার শেষে আমি দুটো প্রশ্ন তোমাদেরকে বলে রাখবো, যেগুলো তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবা। সেটা হচ্ছে বিস্তারিত প্রাবস্থা এবং বিস্তরণ মাধ্যম, এই দুটো জিনিস কি সেটা আমাকে কমেন্টে জানাবা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমাদের চ্যানেলটা এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ।